স্টুডেন্টস আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে রেকটিফায়ার সার্কিট, রেকটিফিকেশন, হাফ ওয়েভ এন্ড ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এর আগের লেকচারে আমরা যেটা শেষ করে এসেছি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস কি হয়ে থাকে, রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়ে থাকে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয়ে থাকে। তো রেকটিফায়ার সার্কিট মানে কি আর রেকটিফিকেশন কথার অর্থ কি? দেখো, জেনারেলি আমরা কি করে থাকি, আমাদের ঘরের মধ্যে জেনারেলি যে কারেন্টের সোর্স আছে সে সোর্স কি ধরনের সোর্স? সে সোর্স হচ্ছে এসি সোর্স। তো এসি সোর্স হচ্ছে একটা নির্দিষ্ট টাইম অন্তর সে তার ডিরেকশন চেঞ্জ করে, একটা নির্দিষ্ট টাইম অন্তর অল্টারনেটিং কারেন্ট তার ডিরেকশন চেঞ্জ করে, যে কিছুটা সময় পজিটিভ ডিরেকশনে যায় আবার কিছুটা সময় নেগেটিভ ডিরেকশনে যায়। তো জেনারেলি আমাদের ঘরের মধ্যে বেসিক্যালি আমরা যে মোবাইল ইউজ করে থাকি সেই মোবাইলে আমাদের কি ধরনের সোর্স লেগে থাকে, ডিসি সোর্স লেগে থাকে, কিন্তু আমাদের ঘরে আসছে কি এসি সোর্স। তো ওই এসি সোর্সকে আমাকে ডিসিতে কনভার্ট করতে হবে, কনভার্ট করার ফলে আমরা কি পাবো, মোবাইলে চার্জ করতে পারবো। তো এখানটায় আমরা একটা দেখতে চলেছি কি না, এসি সোর্সকে আমরা ডিসি সোর্সে কনভার্ট করব কি করে। তাহলে এসি সোর্সকে ডিসি সোর্সে কনভার্ট করার জন্য যে ডিভাইস আমরা তৈরি করে থাকি তাকেই আমরা বলবো কি, রেকটিফায়ার সার্কিট। এবং এসি সোর্সকে ডিসি সোর্সে কনভার্ট করার প্রসেসকে আমরা কি বলবো, রেকটিফিকেশন। তাহলে কি বললাম না, এসি সোর্সকে ডিসি সোর্সে কনভার্ট করা ডিভাইসকে আমরা কি বলবো, ডিভাইসকে বলবো কি না, রেকটিফিকেশন সার্কিট। রেকটিফিকেশন সার্কিট হয়েছে। আচ্ছা, আর এসি সোর্সকে ডিসি সোর্সে কনভার্ট করা প্রসেসকে আমরা কি বলবো, প্রসেসকে আমরা কি বলবো, রেকটিফিকেশন। কি বলবো, রেকটিফিকেশন। ক্লিয়ার? তো মেইনলি আমাদের ডিসি সোর্সকে ইউজ করার জন্য আমাকে রেকটিফায়ার সার্কিট ইউজ করতে হবে। ডিসি সোর্স আমাদেরকে ব্যবহার করার ক্ষেত্রে আমরা রেকটিফায়ার সার্কিট ইউজ করব। যেমন করে মোবাইলের চার্জার বলতে পারো, সেটা একটা রেকটিফায়ার সার্কিট, ল্যাপটপের চার্জার সেটা একটা রেকটিফায়ার সার্কিট, এরকম অনেক কিছুই আছে। ক্লিয়ার? তো আমরা গত লেকচারে যেটা আমরা পড়েছিলাম ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস কি হয়ে থাকে না, ফরওয়ার্ড বায়াসে আমরা কি দেখেছি, ফরওয়ার্ড বায়াসকে আমরা কি বলে থাকি, ফরওয়ার্ড বায়াসে অলওয়েজ কারেন্ট ফ্লো করতে থাকে। ফরওয়ার্ড বায়াস হচ্ছে কি না, ফরওয়ার্ড বায়াস হচ্ছে আমরা বলেছিলাম ফরওয়ার্ড বায়াস হচ্ছে ট্রু কানেকশন। ফরওয়ার্ড বায়াসের বায়াস কি হয়ে থাকে, ট্রু কানেকশন। ট্রু কানেকশনের মানে আমরা বলেছিলাম যে পি টাইপের সহিত পজিটিভ ব্যাটারির পি টার্মিনাল, পি টাইপের সহিত লিখে দিই, পি টাইপ কানেক্ট উইথ পি টার্মিনাল বা পজিটিভ টার্মিনাল লিখব। আচ্ছা, পজিটিভ লিখে আগে, পজিটিভ ব্র্যাকেটে লিখি পজিটিভ টার্মিনাল অফ ব্যাটারি। ওকে, আর এন টাইপ কানেক্ট উইথ নেগেটিভ টার্মিনাল অফ ব্যাটারি, তবেই আমরা তাকে বলে থাকি ট্রু কানেকশন। আর ফরওয়ার্ড বায়াসে ট্রু কানেকশন হওয়ার জন্য আমরা রেজাল্টেন্টে কি পেয়েছিলাম, অলওয়েজ একটা কারেন্ট পাচ্ছিলাম। কি পাচ্ছিলাম না, অলওয়েজ কারেন্ট ফ্লো, সবসময় একটা কারেন্ট ফ্লো হতেছিল। তো রিভার্স বায়াসে আমরা কি দেখেছিলাম, রিভার্স বায়াসকে আমরা কি বলেছিলাম, ফলস কানেকশন। কেন ফলস কানেকশন কেন বলেছিলাম না, রিভার্স বায়াসকে ফলস কানেকশন একটাই কারণ কি ছিল না, পি টাইপ কানেক্ট উইথ নেগেটিভ টার্মিনাল অফ ব্যাটারি, আর এন টাইপ কি ছিল, কানেক্ট উইথ পজিটিভ টার্মিনাল
অফ ব্যাটারি, তবেই আমরা তাকে বলছিলাম রিভার্স বায়াস, তবেই তাকে আমরা বলছিলাম ফলস কানেকশন। ক্লিয়ার? এতটুকু আমরা প্রিভিয়াস লেকচারে এতটুকু তো জেনেছি, আজকে এটা জানলাম। ক্লিয়ার? এবারে আমরা দেখতে চলেছি কি না, বেসিক্যালি আমাদের সোর্স যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এসি সোর্স। তো ওই এসি সোর্সের ক্ষেত্রে তাকে আমরা কিভাবে ডিসি তে কনভার্ট করব এই রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে। তো আমি রেকটিফায়ার সার্কিট আঁকবো প্রথমে হাফ ওয়েভের উপর, তারপরে হাফ ওয়েভ কমপ্লিট হওয়ার পর ফুল ওয়েভের উপর। তো এটাকে আগে তোলা হয়েছে, তুলে নাও। এটা যদি তোলা হয়ে গিয়ে থাকে তুলে নাও, জলদি করে তুলে নাও, দিলে আমি এটাকে রাফ করব। হয়েছে তোলা? তো রাফ করি। তো এবারে আমরা কোন রেকটিফায়ার সার্কিটটাকে নিব? হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। তো ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে আমাদের ট্রু কানেকশন, আর রিভার্স বায়াস মানে হচ্ছে ফলস কানেকশন। তার আমরা বুঝতে পেরে গেলাম। আচ্ছা, এবারে দেখো, তো প্রথমে আমরা কি করতে চলেছি? হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ক্লিয়ার? হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। তো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা কেমন হয়ে থাকে তার সার্কিট ডায়াগ্রামটা আগে দেখুন। সার্কিট ডায়াগ্রামটা আগে দেখে নিই কেমন হয়ে থাকে। দেখো, ডায়াগ্রামটা আমি আগে ঝপাঝপ করে করছি, তোমরাও নোটবুকে তৈরি করো। তো তারপরে আমি এটাকে ইন ডিটেইলস বুঝিয়ে দেবো। আচ্ছা, এতটুকু হয়েছে। তো আমি পরপর অ্যাড করতে থাকবো, বলতে থাকবো। দেখো, সার্কিট ডায়াগ্রামের মধ্যে কি ছিল? এটা হচ্ছে আমাদের এসি সোর্স। এসি সোর্স কেমন হয়ে থাকে? আগে দেখো এসি সোর্সের সিগন্যাল কেমন হয়ে থাকে। এসি সোর্সের সিগন্যাল কেমন হয়ে থাকে? সিগন্যালটাকে আগে ভালো করে লক্ষ্য করো না। এসি সোর্সের সিগন্যাল হয়ে থাকে কেমন? এটা হচ্ছে আমাদের টাইম এক্সিস, এটা হচ্ছে কারেন্ট এক্সিস। আচ্ছা, তো এসি সোর্সের সিগন্যাল হয়ে থাকে এই কেমন না, এটা হচ্ছে আমাদের টাইম এক্সিসের 0 0। তো যখন কারেন্ট 0, তখন যখন t 0 তখন আমি মানলাম কারেন্ট 0, তাহলে যখন t 0 তখন কারেন্ট 0। তো এটা একটা ফুল সাইকেল এতদূর পর্যন্ত, এটা হচ্ছে হাফ সাইকেল। তো হাফ সাইকেলের জন্য আমি এই পোরশনটা কি আছে? পজিটিভ আই। এটা হচ্ছে কি না নেগেটিভ আই। এটা হচ্ছে আমাদের নেগেটিভ আই। তো প্রথম হাফ পিরিয়ডের জন্য কি পেয়েছি? পজিটিভ কারেন্ট। সেকেন্ড হাফ পিরিয়ডের জন্য নেগেটিভ কারেন্ট। তারপরে আবার কি 6t/4 পজিটিভ কারেন্ট। এটা হচ্ছে কি 2t, তাহলে এটা হচ্ছে t/2, এটা হচ্ছে t/2। তারপরেরটা কত আসছে? 10t/4। তো এমনি করে করে, আরে ধরো একটা ফুল সাইকেল যদি 4 সেকেন্ড হয়ে থাকে, তো প্রথম 2 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড। তো প্রথম 2 সেকেন্ড পজিটিভ, তারপরে 2 সেকেন্ড নেগেটিভ, তারপরে 2 সেকেন্ড পজিটিভ, তারপরে 2 সেকেন্ড নেগেটিভ, তারপরে 2 সেকেন্ড। তো এমনি করে রিপিট হতে থাকে। এসি সোর্সের সিগন্যাল কেমন ধরনের কার্ভ হয়ে থাকে? এই কার্ভটাকে আমরা কি ধরনের কার্ভ বলে থাকি? সাইনুসয়েডাল কার্ভ, বা একে আমরা সাইন কার্ভ বলে থাকি। কেমন কার্ভ হয়ে থাকে? না সাইন কার্ভ বলে থাকি। বুঝছে? সাইন কার্ভ হয়ে থাকে এসি সোর্সের সিগন্যাল। তো এসি সোর্স আমি এখানে পাঠাতে আছি। তো আমাদের এসি সোর্সে কি দেখতে পাই? না হেভি পরিমাণের একটা ভোল্টেজ আসতে থাকে। তো এসি সোর্সে 220 ভোল্ট, ছোট করে লিখি 220 ভোল্ট 50 হার্জের এসি সোর্স এখানে আসতে আছে। তো এই সিস্টেমটা কি না, এই সিস্টেমটা হচ্ছে ট্রান্সফরমার। এই সিস্টেমটা হচ্ছে কি ট্রান্সফরমার। এটাকে আমরা কি বলে থাকি? ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের কাজ কি? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, তো ট্রান্সফরমারের কাজ হচ্ছে কি না ভোল্টেজটাকে কন্ট্রোল করা। কিভাবে কন্ট্রোল করবে? না
ট্রান্সফরমারের এই সেকশনটাকে আমরা বলে থাকি প্রাইমারি সেকশন, এই সেকশনটাকে প্রাইমারি সেকশন, আর এই সেকশনটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি সেকশন। কি বলে থাকি? সেকেন্ডারি সেকশন। ক্লিয়ার? তো ট্রান্সফরমারের ইন ডিটেইলস আমি লেকচার বানিয়েছি, তো অল্টারনেটিং কারেন্টে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো সেটা আই হোপ লেকচার নাম্বার 8 হবে, 7-8 এরকম একটা। তো প্রাইমারি সেকশনে কি হয়েছে, 220 ভোল্ট 50 হার্টজের একটা এসি সোর্স ঢুকেছে। সেকেন্ডারি কয়েল কি করেছে, সেকেন্ডারি কয়েলে ট্রান্সফরমার কি করেছে না, ভোল্টেজকে কন্ট্রোল করে সেকেন্ডারি কয়েলে পাঠিয়েছে। তো সেকেন্ডারি কয়েলে ট্রান্সফরমারের সাথে আমরা কি করতে পারি না, ভোল্টেজকে কন্ট্রোল করতে পারি। ট্রান্সফরমারের কাজ হচ্ছে কি না, ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ লিখে দাও, কন্ট্রোল ভোল্টেজ, ভোল্টেজকে আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি ট্রান্সফরমার সাহায্যে। যে এই হিউজ অ্যামাউন্টের ভোল্টেজ আমাদের প্রয়োজন নয়। কেন না, এখানটায় ধরো কোনো একটা, এটা হচ্ছে আমাদের কি আউটপুট সেকশন, এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা হচ্ছে কি ইনপুট। ইনপুটে আমাদের কি ছিল না, ইনপুটে আমাদের এসি সোর্স ছিল, আউটপুটে আমরা কি পেতে চাইছি না, ডিসি সোর্স পেতে চাইছি। তো আউটপুটে সাপোজ ধরো খুব কম মানের একটা সার্কিট লাগানো আছে, যেটা ধরো কোনো একটা মোবাইলের চার্জার ফার্জার হ্যান ত্যান লাইট ফাইট স্পিকার যাই খুশি হোক, তো ডিসি সোর্স আমাদের এখানে খুব কম পরিমাণে। তাহলে ওই মোবাইলের চার্জারের একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমি ধরলাম আরএল, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তো এই লোড রেজিস্ট্যান্সটা খুবই কম পরিমাণে, তাহলে এর জন্য আমাদের ভোল্টেজও খুব কম দরকার। তো সেকেন্ডারি কয়েলে আমি কি করলাম, এখানে যে পরিমাণ ভোল্টেজ আমার চাই সেই পরিমাণ ভোল্টেজ আমি এখানটায় কন্ট্রোল করে ডিভাইস করব। তো এখানটা আমার ধরো 6 ভোল্টেজ চাই, তাহলে এখানে আমি 6 ভোল্টের এসি দিলাম, তো আমার এখানে ডিসি চাই। আরে ভোল্টেজ তো সেম হয়ে গেছে, কিন্তু এসি কে ডিসি এখনো করা হয়নি। তো এসি কে ডিসি করানোর জন্য আমি এই সার্কিটে ইউজ করব কি, একটা পিএন জাংশন, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট, কিছুই না, একটা পিএন ডায়োড দ্বারা আমরা অ্যাড করব। একটা পিএন ডায়োড আমরা কি করব, অ্যাড করব। তো কি করেছি, এসি সোর্সের সাহায্যে কারেন্ট নিয়েছি এবং সেকেন্ডারি কয়েলে আমি কি করেছি না, সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কন্ট্রোল করে এসি সোর্সই আমি পেয়েছি। এখানটা আমি কি সোর্স পাচ্ছি না, এসি সোর্স পাবো না, লিখো কন্ট্রোলেড এসি সোর্স। তাহলে এখানে আমরা কন্ট্রোলেড এসি সোর্স পেতে আছি এই সেকেন্ডারি সেকশন। ক্লিয়ার? তো আমি মানলাম যে এই সেকেন্ডারি সেকশনের দুটো এন্ড, একটা এই এন্ড একটা এই এন্ড। ক্লিয়ার? তো এখন আমাদের এসি সিগন্যাল দেওয়া শুরু। তো প্রথমে আমি দেখব এই সেকেন্ডারি কয়েলের দুটো এন্ড। এবারে দেখার বিষয় অবজারভেশনের পালা। তো অবজারভেশনে আমি কি দেব, সেকেন্ডারি কয়েলের দুটো এন্ড, একটাকে আমি মানলাম S1, আরেকটাকে আমি মানলাম S2। আচ্ছা, যখন t = 0, যখন t = 0, তখন এই pn জাংশনের, এটা হচ্ছে p টাইপ, এটা হচ্ছে n টাইপ। যখন t = 0, তখন তো অবজারভেশন আমি কার করব, তো অবজারভেশন t = 0 থেকে t/2 পর্যন্ত করব। কেন না, তার পরের অর্ধেক সেকেন্ড সে নেগেটিভ হওয়ার আছে। তো অবজারভেশনে আমি কি দেখতে পাচ্ছি, কি দেখতে চলেছি না, ফার্স্ট হাফ সাইকেল, এটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল, এটা হচ্ছে কি ফার্স্ট হাফ সাইকেল। ক্লিয়ার? তো ফার্স্ট হাফ সাইকেলে আমরা কি দেখতে চলেছি না, ফার্স্ট হাফ সাইকেলে দেখতে চলেছি কি না, যখন t = 0 তখন পজিটিভ সেকশনে কারেন্ট আছে। তো আমি মানলাম যখন t = 0 তখন কারেন্ট S1 পজিটিভ। তাহলে যখন t = 0 তখন আমি মানলাম S1 হচ্ছে কি পজিটিভ, S1 হচ্ছে 0, কেন লিখলাম পজিটিভ, S1 হচ্ছে পজিটিভ, S2 হচ্ছে কি নেগেটিভ, S2 হচ্ছে নেগেটিভ। তাহলে S1 পজিটিভ S2 নেগেটিভ কতক্ষণ থাকবে, ততক্ষণ থাকবে t যখন 0 থেকে বড় হবে এবং t/2 থেকে ছোট হবে। তাহলে 0 থেকে t/2 পর্যন্ত S1 পজিটিভ থাকবে, S2 নেগেটিভ থাকবে। এতটুকু ক্লিয়ার একদম? তো S1 পজিটিভ S2 নেগেটিভ। তো এখন S1 যদি পজিটিভ হয়, p টাইপ, তো p টাইপের সাথে পজিটিভ কানেকশন আর n টাইপের সাথে নেগেটিভ কানেকশন। তো p টাইপের সাথে পজিটিভ, n টাইপের সাথে নেগেটিভ কানেকশন। তার মানে আমি কি বুঝতে পারছি না, p টাইপ কানেক্ট উইথ পজিটিভ আর n টাইপ কানেক্ট উইথ নেগেটিভ। তার মানে আমি কি বুঝতে পারলাম যে এখন এই ডায়োড, আমি সাপোজ এই D1 ডায়োড ধরলাম, এই D1 ডায়োডটা এখন কি বায়াস রূপে কাজ করছে, এখন কি কানেকশন চলছে না, p টাইপ যদি পজিটিভ, n টাইপ যদি নেগেটিভ হয় তার ট্রু কানেকশন। তার মানে D1 ডায়োড এখন কি কানেকশন না, ট্রু কানেকশন। ট্রু কানেকশন মানে, ট্রু কানেকশন কথার অর্থ হচ্ছে ফরওয়ার্ড বায়াস,
ট্রু কানেকশন কথার অর্থ হচ্ছে কি না ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস হওয়ার দরুন আমরা কি লিখতে পারি না ফরওয়ার্ড বায়াস হওয়ার দরুন এর মধ্য দিক দিয়ে কারেন্ট এবারে ফ্লো করবে। তো কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করার জন্য আরএল এ আমরা কি পাবো একটা ভোল্টেজ পাবো, আরএল এ একটা ভোল্টেজ পাবো কারেন্ট আই, এবার আই ইনটু আরএল। তো ওহমস ল অনুযায়ী ভি ইকুয়াল টু আইআর। তো ভি ইকুয়াল টু আইআর রেসপেক্টে আই আরএল এর রেসপেক্টে আমরা একটা আউটপুট ভোল্টেজ পাবো। কি পাবো একটা আউটপুট ভোল্টেজ পাবো, ভোল্টেজ পাবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে S1 যখন পজিটিভ S2 যখন নেগেটিভ তখন আউটপুটে আমি ভোল্টেজ পেলাম, যেহেতু D1 ডায়োড এখন ফরওয়ার্ড বায়াসে রয়েছে। তো প্রথম তাহলে এটা হচ্ছে কি আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। সিমিলারলি এইখানটায় তোমরা দেখো যে আউটপুট যদি আমরা করে থাকি, আমরা যদি আউটপুট করে থাকি তো আউটপুটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না আউটপুটের ক্ষেত্রে তাহলে T/2 যার 0 থেকে T/2 0 থেকে T/2 0 থেকে যখন T/2 তখন আউটপুটে আমি কি পেলাম ভোল্টেজ পেলাম, আউটপুটে আমি কি পেলাম ভোল্টেজ পেলাম। যখন S1 পজিটিভ S2 যখন নেগেটিভ তখন ডায়োডের মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়ার জন্য যেহেতু ট্রু কানেকশন, তো ট্রু কানেকশনের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমি আউটপুটে ভোল্টেজ পেলাম। আচ্ছা সেকেন্ড হাফের ক্ষেত্রে এবার বিবেচনা করি, এটা কোত্থেকে ছিল একটা ফুল সাইকেল আমাকে দেখতে হবে, এসি সিগন্যালের একটা ফুল সাইকেল দেখতে হবে কারণ তার পরের সিগন্যালটা আবার কি হবে রিপিট করে যাবে, তারপরের সিগন্যাল আবার রিপিট করে যাবে। তো একটা সিগন্যালকে যদি আমরা দেখিয়ে নিই ভালো করে তাহলে পরের সিগন্যালগুলো আমরা রিপিটিং প্রসেসে এগিয়ে যাব। তো ফার্স্ট হাফ সাইকেল তো আমরা দেখে নিলাম, সেকেন্ড হাফ সাইকেল তো এবারে দেখি সেকেন্ড হাফ সাইকেল, হাফ সাইকেল। তো সেকেন্ড হাফ সাইকেলে কি হতে চলেছে না সেকেন্ড হাফ সাইকেলে দেখো না সেকেন্ড হাফ সাইকেলে তখন টাইম কত না তখন টাইম যখন t = 0 তে আমি S1 পজিটিভ ধরেছিলাম, তো t এখন কি হয়েছে টাইম এখন কি হয়েছে এখন T/2 তে পৌঁছে গেছে, তাহলে টাইম এখন T/2 তে পৌঁছে গেছে। তার মানে T/2 তে পৌঁছানো মানে তো কিছুটা নির্দিষ্ট সময় পর এই পজিটিভ এই নেগেটিভ আবার কি করবে চেঞ্জ করবে। এসি সিগন্যালের এটাই হয়ে থাকে যে নির্দিষ্ট সময় অন্তর সে কি করছে তার ডিরেকশন চেঞ্জ করছে, 0/2 পর্যন্ত পজিটিভ, T/2 থেকে T পর্যন্ত হচ্ছে নেগেটিভ, আবার T থেকে 60/4 পজিটিভ, 60/4 থেকে 2T নেগেটিভ। তো আর এটা যদি মানো না এটা 2 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড, তো প্রত্যেকটা 2 সেকেন্ড তার 2 সেকেন্ড অন্তর অন্তর সে কি করছে তার ডিরেকশন চেঞ্জ করতে আছে। তো ডিরেকশন চেঞ্জ করার অর্থ না S1 যখন পজিটিভ ছিল S2 তখন নেগেটিভ, এখন S1 নেগেটিভ S2 পজিটিভ, তাহলে সেকেন্ড হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি না S1 হচ্ছে কি না নেগেটিভ, S2 হচ্ছে কি না পজিটিভ। তাহলে S1 এর সাথে কানেক্ট আছে কি P টাইপ, তাহলে S1 এর সাথে কানেক্ট আছে কি P টাইপ, তাহলে P টাইপ এখন আমরা কি করতে পারি না P টাইপ হচ্ছে এখন নেগেটিভ, P টাইপ হচ্ছে এখন নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত। P টাইপ connect with negative terminal, negative terminal, এখানে P টাইপ কানেক্ট উইথ পজিটিভ টার্মিনাল। এখন কি দেখতে পাচ্ছি সেকেন্ড হাফের ক্ষেত্রে P টাইপ নেগেটিভ টার্মিনাল। আচ্ছা N টাইপ কি লক্ষ্য করছি N টাইপ কানেক্ট উইথ পজিটিভ টার্মিনাল, N টাইপ কানেক্ট উইথ পজিটিভ টার্মিনাল। তাহলে P টাইপ নেগেটিভ N টাইপ পজিটিভ, তার মানে এটাকে আমরা কি বলতে পারি তাহলে D1 ডায়োড এখন কি বলতে পারি না রিভার্স ডায়োড। কি ধরনের না রিভার্স বায়াস, কি ধরনের বায়াস রূপে কাজ করছে না রিভার্স বায়াস রূপে কাজ করছে। ক্লিয়ার হচ্ছে D1 ডায়োড এখন রিভার্স বায়াস রূপে কাজ করছে। তো D1 ডায়োড যদি রিভার্স বায়াস রূপে কাজ করে তাহলে এখন যেহেতু ফলস কানেকশন, তো ফলস কানেকশনের জন্য D1 ডায়োড এখন রিভার্স বায়াস, তো রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় কি রিভার্স বায়াসে যে কারেন্টটা ফ্লো করে সেটা আমরা আগে গত লেকচারে দেখেছি, সেটা হচ্ছে কি না মাইনরিটি চার্জ ক্যারিয়ারের দ্বারা অল্প পরিমাণের কারেন্ট ফ্লো হতো। রিভার্স বায়াসে লক্ষ্য করো যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের দ্বারা অল্প কারেন্ট ফ্লো হতো। তো এক সময় কি হতো এমন একটা ভোল্টেজে পৌঁছাতাম যেটা হিউজ মানে কারেন্ট পেতাম। তো আমি এত দূর পর্যন্ত যাচ্ছি না, তো আমি কি দেখতে যাচ্ছি রিভার্স বায়াসে কি ধরনের কারেন্ট ফ্লো হতো না মাইনরিটি কারেন্টের জন্য, মাইনরিটি চার্জ পার্টিকেলের জন্য, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো কিসে হতো না মাইক্রোতে হতো, মাইক্রো অ্যাম্পিয়ারে হতো। কিসে হতো মাইক্রো, তারপর কিছু একটা ভোল্টেজের পর যেখানটায় ব্রেকডাউন ভোল্টেজ বলতাম তারপরে হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হতো।
তো মাইনরিটি কারেন্ট ফ্লো মানে তাকে আমরা কি বলতে পারি, একদম ক্ষুদ্র কারেন্ট, লিটল বিট কারেন্ট। তো ক্ষুদ্র কারেন্টের জন্য ডি1 ডায়োডকে আমরা কি বলবো, ডি1 ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবেই না। একদম ক্ষুদ্র কারেন্টকে আমরা যাকে ধরতেই পারবো না তাকে আমরা কি বলবো, যেন কারেন্ট ফ্লো হবে। তাহলে ডি1 ডায়োডের রিভার্স বায়াস থাকার জন্য কি দেখবো, কারেন্ট ফ্লো হবে না। যদি হয় খুবই কম, সেটা কিন্তু নজরের মধ্যে নয়, মাইক্রোতে, মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে একে আমরা কি বলবো, কারেন্ট ফ্লো হবে না। তো T2 থেকে কত দূর, টাইমটা দিতে ভুলে গেছি না, T2 থেকে কত টাইম, T2 থেকে T পর্যন্ত। তাহলে T2 থেকে T পর্যন্ত এই হাফ সাইকেলের জন্য কোনো কারেন্ট ফ্লো আমরা কিন্তু পাচ্ছি না। তার মানে এই জায়গাটায় কোনো কারেন্ট ফ্লো হবে না, এই জায়গাটায় কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এরকম টাইম এক্সিসের সাথে কি থাকবে, প্যারালাল থাকবে, একদম টাইম এক্সিসেই থাকবে, একদম টাইম এক্সিসেই থাকবে। আচ্ছা, তো সেকেন্ড আমরা পরের সিগন্যালটাকে যদি লক্ষ্য করতে চাই, তাহলে পরের সিগন্যাল আবার কি হয়ে গেছে, সেম। তো পরের সিগন্যালে আমি কি দেখতে পাচ্ছি, এসি আবার S1 হচ্ছে পজিটিভ, S2 হচ্ছে নেগেটিভ, মানে আবার ফার্স্ট হাফ সাইকেলটাকে রিপিট করবে। তার মানে T থেকে 60/4 এ আমি কি দেখতে পাচ্ছি, কারেন্ট ফ্লো হচ্ছে। আবার 60/4 থেকে 2T কারেন্ট ফ্লো হবে না। তো আবার 2T থেকে 10T/4 আবার কারেন্ট ফ্লো হবে, তারপরে আবার হবে না। তার মানে আমি কি দেখতে চলেছি, যে কিছুক্ষণ কারেন্ট ফ্লো হলো, কিছুক্ষণ হলো না, কিছুক্ষণ কারেন্ট ফ্লো হলো, কিছুক্ষণ হলো না। তো হাফ সাইকেলের ক্ষেত্রে একটা পার্টিকুলার একটা ফুল সাইকেলে কিছু পরিমাণ কারেন্ট পাই, আবার কিছুক্ষণ পাই না। বুঝতে পেরেছি না, বুঝতে পারিনি? তো ডিসি কারেন্ট দেখো সবই, এটা ছিল কি, এটা ছিল মাইনাস আই, কিন্তু এদিকে এটা হচ্ছে প্লাস আই হয়েছে। তো ডিসি কারেন্টে দেখো সব একই ডিরেকশনে কারেন্ট আছে, সব পজিটিভ কারেন্ট, কোনো নেগেটিভে কোনো কারেন্ট নেই। তার মানে এসি সোর্সকে ডিসি সোর্সে আমরা কি করেছি, রেকটিফায়ার করে নিয়েছি। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো, রেকটিফিকেশন। আর এই ডিভাইসটাকে আমরা কি বলবো, রেকটিফায়ার সার্কিট। তাহলে এটা কি ধরনের রেকটিফায়ার সার্কিট, না হাফ ওয়েভ। কেন না, আধা সময় কারেন্ট পাচ্ছি, আধা সময় কারেন্ট পাচ্ছি না। ক্লিয়ার? তো একটা মোবাইলে আমি চার্জ করতে বসিয়েছি, তো আমি একটা মোবাইলকে চার্জ করতে বসিয়েছি, তো চার্জ করতে বসালাম, কি দেখা গেল না, চার্জ হচ্ছে। তো চার্জ হতে যে সময় লাগলো, সেখানটায় আমি যদি এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি কারেন্ট যদি আমি তৈরি করতে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি আমি কারেন্ট, আরে ডিসি তো হচ্ছে, বোঝার চেষ্টা করো, মোবাইলের যে অ্যাম্পলিফায়ারটা থাকে, সেই অ্যাম্পলিফায়ারটা তো কারেন্টকে তো ডিসিতে তো কনভার্ট করছে। তো ওই কারেন্টটা ধরো যে টাইম নিয়ে হচ্ছে, যেটা ডিসি তো হচ্ছে, তো যে টাইম নিয়ে হচ্ছে, সেই টাইমটা আমরা কি বুঝতে পারছি না, আধা সময় কারেন্ট অ্যাম্পলিফায়ারটা কি করছে, আধা সময় মোবাইলে ব্যাটারিতে কারেন্ট স্টোর করছে, এনার্জি স্টোর করছে, আধা সময় এনার্জি স্টোর করছে, আধা সময় এনার্জি স্টোর করছে, আধা সময় করছে না, আধা সময় করছে, আধা সময় করছে না। তাহলে মোবাইলে এনার্জি স্টোর করার জন্য একটা হিউজ অ্যামাউন্টের একটা টাইম লেগেই যাচ্ছে। কিন্তু আমি যদি এখানটায় কিছুটা চেঞ্জ আনি, কি চেঞ্জ, যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি আমি কারেন্ট পেতে পারি, তাহলে কিন্তু যে টাইমে চার্জ কমপ্লিট হচ্ছিল তার আধা টাইমে কারেন্ট, আধা টাইমে চার্জ কি হবে, কমপ্লিট হবে। তার আধা টাইমে চার্জ কি হবে, কমপ্লিট হবে। সেটাই আমরা এবারে করব ফুল ওয়েভ রেকটিফায়ারে। ফুল ওয়েভ রেকটিফায়ার কি করবে, যে পজিটিভ হাফ সাইকেলের জন্য তো কারেন্ট পাচ্ছি না, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা কারেন্ট পাবো। তো কিছু পরিবর্তন আনবো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে, তো তৈরি হয়ে যাবে কি না, ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ক্লিয়ার? বা রেকটিফায়ার ডিভাইস বলতে পারো। তো আমরা এখানটায় কি করব, কিছু পরিবর্তন আনবো। দেখো, তো ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটে কি পরিবর্তন আনতে চলেছি দেখো। শুধু জাস্ট খালি আমি এটাকেই মুছবো, জাস্ট আমি খালি এটাকেই মুছবো। পরিবর্তনটা খালি লক্ষ্য করো, পরিবর্তনে শুধু আসতে চলেছে একটা ডায়োড অ্যাড হবে, আরেকটা ডায়োড, একটা ডায়োড ছিল আরেকটা ডায়োড অ্যাড হবে। তাহলে কি পরিবর্তন, পরিবর্তনটা তোমরা বুঝতেই পারবে। তো আমি তোমাদের সামনেই পরিবর্তনটা লক্ষ্য করিয়ে দেবো। দেখো, পরপর পাইপ টু পাইপ লক্ষ্য করতে থাকো, পরিবর্তন বুঝতে পেরে যাবে। আচ্ছা আচ্ছা, সার্কিট ডায়াগ্রাম, এখানটা আমরা কি লিখবো, ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ক্লিয়ার? ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, আর কিছুই না। পরিবর্তন দেখো, তো ফার্স্ট একটা ডায়োড তো রয়েছে। আচ্ছা, আগে আমি লিখে নিই ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, একটু কাছের দিকে লিখি, ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। তো আমি একটা কি করব,
একটা ডায়োড আরেকটা ডায়োড অ্যাড করব, আরেকটা পিএন জাংশন ডায়োড অ্যাড করব। অ্যাড করার পর তাকে সার্কিট ডায়াগ্রামে কিভাবে আমি ইউজ করব দেখো। দেখো চেঞ্জ শুধু কি আছে, দেখো এই ডায়োডটার এন টাইপকে এন টাইপের সাথে কানেক্ট করলাম। তো এবারে এখান থেকে আমি কি করলাম, এখান থেকে একটা তার বার করলাম। তো এই জায়গাটা কিসের সৃষ্টি হয়েছে, এবারে জাংশনের সৃষ্টি হয়েছে। যেহেতু তিনটে তার এসে পৌঁছেছে তখন কি হয়ে গেছে, জাংশন হয়ে গেছে। তো জাংশন থেকে আমি কি করলাম না, সাপোজ ধরো আমি মোবাইলের ডিভাইসের লাগিয়েছি, মোবাইল ডিভাইস লাগিয়েছি, তো মোবাইল ডিভাইসের রেসপেক্টে আমি আউটপুট ভোল্টেজ পেতে চাই। তো এই জাংশনের সাথে তো এটা কানেক্ট, কিন্তু মোবাইল ডিভাইসের আরেকটা কানেকশন কোথায় কানেক্ট করব না, আরেকটা কানেকশন করব কোথায়, একদম একদম কোথায় কানেকশন করব, তো এখানটায় একটা আমি কি করলাম, বাম্প করলাম যাতে তারটার সাথে কানেক্ট হয়। বাম্প করা মানে তারটার উপর দিক দিয়ে এসেছে। তো কানেক্ট করলাম, কানেক্ট করে আমি কি করলাম, লোড রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করে দিলাম। তাহলে সেকেন্ড তারটাকে আমরা ডাইরেক্টলি ট্রান্সফরমারের সাথে কি করেছি, কানেক্ট করেছি, যাতে একটা নিউট্রাল লাইন আমরা পেয়ে থাকি। তো এই কানেকশনটাকে আমরা কি বলে থাকি, সেন্ট্রাল ট্যাপ। কি বলে থাকি, এই কানেকশনটাকে আমরা কি বলে থাকি, সেন্ট্রাল ট্যাপ। খুব ভালো একটা টার্ম সেন্ট্রাল ট্যাপ, যাকে আমরা সিটি বলতে পারি, ডিসি পান্ডে থেকে এটা নেওয়া। তো এই কানেকশনটাই সেন্ট্রাল ট্যাপ বলে থাকে, যে ট্রান্সফরমারের একটি পয়েন্টের সাথে লোড রেজিস্ট্যান্সের নিউট্রাল পয়েন্ট কি হয়েছে, ডাইরেক্টলি কানেক্ট হয়েছে। আচ্ছা, তো পরিবর্তন হচ্ছে এটাই যে একটা D2 ডায়োড অ্যাড করেছি এবং লোড রেজিস্ট্যান্সের একটা কানেকশনকে সেন্ট্রাল ট্যাপ করেছি, এটাই হচ্ছে পরিবর্তন। বাকি সব একই। তো বাকি সব একই বলতে কি না, এখান থেকে আমি একটা এখানে 6 ভোল্টের ভোল্টেজ পেতে চাই। তো 6 ভোল্টের ভোল্টেজ আমি পাওয়ার জন্য ট্রান্সফরমারের সাহায্যে কি করেছি না, ট্রান্সফরমারের সাহায্যে 6 ভোল্টের একটা এসি সোর্স আমি এখানটায় কি করেছি, কন্ট্রোল করে নিয়েছি। তাহলে কন্ট্রোলের এসি সোর্স, তাহলে এখানটা আমরা কি পাচ্ছি, 6 ভোল্টের এসি সোর্স। তো এবারে এটা S1, এটা হচ্ছে S2। আচ্ছা, t = 0 টা এখন মুছে দিই, বোঝার চেষ্টা করো তারপরে কি। তো t = 0 এখন রাফ করে দিয়েছি। আচ্ছা, তো কি বলতে চলেছি না, হ্যাঁ এসি সোর্স এখন কন্ট্রোলেড 6 ভোল্টের। আচ্ছা, আমি মানলাম যে তাহলে এসি সোর্স এখন কি সাইন কার্ভ যুক্ত, যে আধা সময় পজিটিভ আধা সময় নেগেটিভ, আধা সময় পজিটিভ আধা সময় নেগেটিভ। তাহলে তো ফার্স্ট হাফ সাইকেলের জন্য আমরা নেব, তাহলে ফার্স্ট কি নিয়েছি, ফার্স্ট হাফ সাইকেল। তো ফার্স্ট হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা অবজার্ভ করব। তো ফার্স্ট হাফ সাইকেলে আমি মানলাম যে t = 0, যখন t = 0 তখন আমি কি দেখলাম না, S1 হচ্ছে কি পজিটিভ, S1 হচ্ছে কি পজিটিভ। তো S1 পজিটিভ হওয়া মাত্রই কি লিখতে পারি, S1 পজিটিভ আর S2 হচ্ছে কি না নেগেটিভ, S2 হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে। তো D1 ডায়োডের P টাইপ আমি কি বলতে পারি না, D1 ডায়োডের P টাইপ এখন কি পজিটিভ, D1 ডায়োডের P টাইপ এখন কি পজিটিভ। আচ্ছা, আর D1 ডায়োডের N টাইপ কি, S2 এর সাথে কানেকশন, তো নেগেটিভ। D1 ডায়োডের N টাইপ এখন কি, দেখো N টাইপ নিচে লিখি, D1 ডায়োডের N টাইপ এখন কি নেগেটিভ। তাহলে এই D1 ডায়োডটা এখন লক্ষ্য করো না, P টাইপের সহিত পজিটিভ, N টাইপের সহিত নেগেটিভ। তার মানে D1 ডায়োড এখন ফরওয়ার্ড বায়াস। কেন, ট্রু কানেকশন, যেহেতু ট্রু কানেকশন নিচে লিখি কানেকশন, তো আমরা কি বলতে পারি যে অর বলতে পারি এটা ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস হওয়া মাত্রই আমি কি বলে দেব, ফরওয়ার্ড বায়াস হওয়া মাত্রই D1 ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো করবে। তো আমরা কি লিখলাম না, D1 ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট কি করবে, কারেন্ট ফ্লো, D1 ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো। তো সাথে সাথে আরেকটা ডায়োড আছে, কখন দেখতে পাচ্ছি না, ফার্স্ট হাফ সাইকেল মানে কি বোঝাচ্ছে না, যখন টাইম টেকেন কত, 0 থেকে t/2, যখন টাইম থেকে কত দূর না, 0 থেকে t/2, 0 থেকে t/2। তাহলে 0 থেকে t/2 এর জন্য আমি যখন D1 ডায়োডের ক্ষেত্রে অবজার্ভ করেছি, D2 ডায়োড কি দোষ করলো, D2 ডায়োডের ক্ষেত্রে আমাকে অবজার্ভ করতে হবে। তো D2 ডায়োড এখন আমরা কি দেখতে পাচ্ছি, 0 থেকে t/2 তে নেগেটিভের সাথে কানেক্টেড, আর t = 0 তে S1 দেখো পজিটিভ, তো S2 নেগেটিভ। তো D2 ডায়োড এখন আমরা কি দেখতে পাচ্ছি না, D2 ডায়োডের ক্ষেত্রে লক্ষ্য করো, D2 ডায়োডের P টাইপ
D2 ডায়োডের P টাইপ এখন কার সাথে কানেক্টেড, নেগেটিভের সাথে। আর এটা হচ্ছে P, এটা হচ্ছে N, তো P টাইপ এখন কার সাথে কানেক্টেড, নেগেটিভ। D2 ডায়োডের N টাইপকে লক্ষ্য করো, N টাইপ এখন কি কার সাথে কানেক্টেড, পজিটিভের সাথে কানেক্টেড। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে কি ধরনের কানেকশন, এটা হচ্ছে ফলস কানেকশন, এটা হচ্ছে ফলস কানেকশন। দেখো যে নেগেটিভের সাথে P টাইপ আর পজিটিভের সাথে N টাইপ, তাহলে নেগেটিভের সাথে P টাইপ, পজিটিভের সাথে N টাইপ হলে কি হয়, ফলস কানেকশন হয়ে থাকে। ফলস কানেকশন মিন্স রিভার্স বায়াস, রিভার্স বায়াস। ওকে, তো ফলস কানেকশন মানে কি বুঝলাম, রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস এখন কি করবে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করে না, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করে না, তার মানে D2 এর মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না, ফ্লো করবে না। তো D2 এর মধ্য দিক দিয়ে কারেন্ট যদি ফ্লো না করে, D2 এর মধ্য দিক দিয়ে কারেন্ট যদি ফ্লো যদি না করে, তার মানে D2 কোনো কারেন্টই ফ্লো করবে না, অর্থাৎ D2 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে না। তার মানে D2 ডায়োড এই টাইম পিরিয়ডের মধ্যে 0 থেকে t 0 থেকে t/2 এর মধ্যে, তো D2 ডায়োড এই টাইম পিরিয়ডের মধ্যে D2 ডায়োড এখন কি থাকবে, ব্লকেজ থাকবে। D2 ডায়োড কি হবে, ব্লক থাকবে, এর মধ্যে দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কেবলমাত্র কারেন্ট ফ্লো করবে কার মধ্যে দিক দিয়ে, D1 ডায়োডের মধ্যে দিক দিয়ে। তো D1 ডায়োডের মধ্যে দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করলো, D1 ডায়োডের মধ্যে দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করলো, তো ওই কারেন্ট জাংশনে এসে পৌঁছালো। তো জাংশনে পৌঁছানোর পর দুটো রাস্তা দেখতে পাচ্ছে, তো এই রাস্তা দিক দিয়ে কারেন্ট আসতে পারবে না, কেন না D2 ডায়োড এখন ব্লক। তো D2 ডায়োড নিজে যখন ব্লক, তখন কোনো কারেন্টকেও পাস করতে দেবে না, তখন এই কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করছে, জাংশন থেকে RL থেকে সেন্ট্রাল ট্যাপ থেকে S1। তো কারেন্টের ডিরেকশন যদি এখন লক্ষ্য করি, তো ডিরেকশন অফ কারেন্ট যদি আমরা লক্ষ্য করি, নিচে লিখি না, ডিরেকশন অফ কারেন্ট যদি লক্ষ্য করি, তাহলে কি লক্ষ্য করব না, প্রথমে S1 থেকে কোথায় না, D1 থেকে কোথায়, জাংশনে, কারণ এখন D1 ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, কারণ D1 ডায়োড এখন ফরওয়ার্ড বাসে আছে। তো D1 ডায়োড থেকে জাংশন থেকে কোথায়, RL মানে যে মোবাইলের অ্যাম্পলিফায়ারটা লাগিয়েছিলাম, লোড রেজিস্ট্যান্স, আচ্ছা সেখান থেকে কোথায় আসছে, ট্রান্সফরমারের সেন্ট্রাল ট্যাপ, তো সেন্ট্রাল ট্যাপকে আমরা বলতে পারি CT। আচ্ছা CT থেকে আবার কোথায়, S1 এ, CT থেকে কোথায়, আবার S1। দেখো কমপ্লিট একটা সার্কিট তৈরি হয়ে গেছে, তো কারেন্ট ফ্লো করছে, বুঝা গেছে। তার মানে কি দেখতে চাইছি, এটা ছিল আমাদের ইনপুট। তো আউটপুটে আমরা কি দেখতে চলছি, দেখো আউটপুটে কি দেখবো, যখন টাইম 0 থেকে t/2, তো আউটপুটে D1 ডায়োডের দ্বারা কারেন্ট ফ্লো হলো এবং ভোল্টেজ আমরা পেলাম। আচ্ছা, তো সেকেন্ড হাফ সাইকেল দেখো, সেকেন্ড হাফ সাইকেল এইখানটাই করি, ছোট ছোট করে করছি। কোথায় করি, দুটোকে একই জায়গায় রাখা তো সবথেকে বেটার হবে। আচ্ছা উপরের সিরিজটা মুছে দিই, আচ্ছা এটাকে মুছে দিই। আচ্ছা এবারে দেখো এইখানটাই করার চেষ্টা করছি, তো বোঝার চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, তো সেকেন্ড হাফ সাইকেল, সেকেন্ড হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে চলেছি, সেকেন্ড হাফ সাইকেল মানে সেকেন্ড হাফ সাইকেলে এসি সোর্স কি হবে, যখন S1 টা পজিটিভ ছিল, S2 টা এবারে পজিটিভ হবে, S1 টা নেগেটিভ হয়ে যাবে। তো যখন টাইম t/2 তে পৌঁছাবো, তার মানে টাইম আমরা থেকে কত দূর রিডিং নেব, t/2 থেকে t পর্যন্ত, টাইম t/2 থেকে কত t, তাহলে এই টাইম পিরিয়ডে আমি কি দেখব, S1 টা নেগেটিভ হয়ে গেছে, S2 টা পজিটিভ হয়ে গেছে, S1 টা কি হয়ে গেছে নেগেটিভ, আর S2 টা কি হয়ে গেছে পজিটিভ, কারণ এসি সোর্স ডিরেকশন চেঞ্জ করবে, ক্লিয়ার। আচ্ছা, তো সেকেন্ড আমরা কি দেখতে পাচ্ছি, তো D1 ডায়োডের ক্ষেত্রে আমরা অবজার্ভ করব, তো D1 ডায়োডের P টাইপ আমরা কি লক্ষ্য করছি, D1 ডায়োডের P টাইপ এখন কার সাথে কানেক্টেড, তার এখন S1 কি হয়ে গেছে নেগেটিভ, S2 হয়ে গেছে কি পজিটিভ। তো D1 ডায়োডের P টাইপ এখন কার সাথে কানেক্টেড, নেগেটিভের সাথে, আর N টাইপ কার সাথে কানেক্টেড, পজিটিভের সাথে। D1 ডায়োডের N টাইপ কার সাথে কানেক্টেড, পজিটিভের সাথে। তো
তো D1 ডায়োডের মধ্যে এখন কি চলছে, ফলস কানেকশন। দেখো পি টাইপের সাথে নেগেটিভ, এন টাইপের সাথে পজিটিভ, তার মানে ফলস কানেকশন। ফলস কানেকশন মানে কি বলবো না, রিভার্স বায়াস। ফলস কানেকশন মানে অর দিয়ে আমরা বলতে পারি রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস মানে এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো এর মধ্য দিক দিয়ে যদি কোনো কারেন্ট যদি ফ্লো না করে, এ কাউকে ফ্লো করতেও দেবে না, সেম প্রসিডিউর। রিভার্স বায়াস কি করছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখলাম না কোনো কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ কোনো কারেন্ট পাসও করবে না, তার মানে D1 ডায়োড এখন কি বলতে পারি, D1 ডায়োড এখন ব্লক। D1 ডায়োড এখন আমরা কি বলতে পারি, ব্লক। ক্লিয়ার, D1 ডায়োড এখন ব্লক লিখতে পারি, হাইলাইট করতে পারি। তো এখানটা আমি লিখে দিলাম না D1 ডায়োড হচ্ছে কি ব্লক। ক্লিয়ার, কার ক্ষেত্রে না, সেকেন্ড হাফ সাইকেল, টাইম পিরিয়ড T/2 থেকে T, টাইম পিরিয়ড T/2 থেকে T পর্যন্ত। আচ্ছা, এবারে সেই টাইম পিরিয়ডের মধ্যে D2 টাকেও চেক করতে হবে। তো D2 ডায়োডের ক্ষেত্রে লক্ষ্য করো, D2 ডায়োড, তো D2 ডায়োডের ক্ষেত্রে এবারে P টাইপ লক্ষ্য করো, D2 ডায়োডের ক্ষেত্রে P টাইপ লক্ষ্য করো না, D2 ডায়োডের P টাইপ এখন দেখো পজিটিভ, D2 ডায়োডের P টাইপ দেখো পজিটিভ, N টাইপ নেগেটিভ। D2 ডায়োডের N টাইপ হচ্ছে কি না, N টাইপ হচ্ছে নেগেটিভ। D2 ডায়োডের N টাইপ আমরা কি পাচ্ছি, N টাইপ কি না নেগেটিভ। তো D2 ডায়োডের N টাইপ নেগেটিভ, দ্যাট মিন্স D2 ডায়োডের ক্ষেত্রে পজিটিভের সাথে P টাইপ, নেগেটিভের সাথে N টাইপ। তার মানে এটা হচ্ছে কি ধরনের কানেকশন, ট্রু কানেকশন। ট্রু কানেকশন মানে রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস, ট্রু কানেকশন অর দিয়ে আমরা কি বলতে পারি, ফরওয়ার্ড বায়াস। ক্লিয়ার, ট্রু কানেকশন মানে ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস হওয়া মাত্রই আমরা কি বলতে পারি না, D2 ডায়োডের মধ্য দিক দিয়ে, D2 ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে। তার মানে এখন কারেন্ট ফ্লো কার মধ্য দিক দিয়ে করবে না, D2 এর মধ্য দিক দিয়ে করবে। এখন কারেন্ট কার মধ্য দিক দিয়ে করবে, D2 এর মধ্য দিক দিয়ে। D1 এখন ব্লকেজ। আচ্ছা, তো D2 এর মধ্য দিক দিয়ে যখন কারেন্ট গেল, তখন আবার পুনরায় জাংশনে পৌঁছেছে। তো জাংশনে পৌঁছানোর সাথে সাথে সে তখন কি দেখবে, D2 এর মধ্য দিক দিয়ে এখন কারেন্ট যাচ্ছে। এটা সেকেন্ড হাফ সাইকেলের জন্য দুটো তীর চিহ্ন দিয়েছি, D2 এর মধ্য দিক দিয়ে কারেন্ট যাচ্ছে। তো D2 এর মধ্য দিক দিয়ে কারেন্ট যাওয়ার দরুন আমরা কি দেখতে পাবো, জাংশনে পৌঁছানোর পর ওই কারেন্ট দুটো ডিভাইড হলো। তো ডিভাইড হওয়ার পর D1 কে দেখলো কি ব্লক। তো D1 নিজে ব্লক, কারেন্ট পাস করার জন্য ব্লক। তাহলে তখন সমস্ত কারেন্ট পুনরায় আবার এই রাস্তা দিয়ে আসতে থাকলো, ক্লিয়ার। তো এই রাস্তা দিক দিয়ে কারেন্ট আসছে, তার মানে কারেন্টের ডিরেকশন যদি আমরা চেক করি না, ডিরেকশন অফ কারেন্ট লিখো, ডিরেকশন একটু এদিক থেকে লিখি, ডিরেকশন অফ কারেন্ট যদি আমরা দেখি তাহলে কি দেখবো না, কারেন্টের ডিরেকশন দেখো কোত্থেকে কারেন্ট এসছে, S2 থেকে। তো S2 থেকে কারেন্ট এসছে, তো S2 থেকে কারেন্ট কোথায় গেছে, D2 ডায়োডে। S2 থেকে কারেন্ট কোথায় গেছে, D2 ডায়োডে। D2 ডায়োড থেকে কোথায় পৌঁছেছে, জাংশন। তো জাংশনে পৌঁছানোর পর D1 দেখলো ব্লক। তো পুনরায় আবার লোড রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে পাস করলো। তো লোড রেজিস্ট্যান্স দিয়ে সেন্ট্রাল ট্যাপ। ক্লিয়ার, লোড রেজিস্ট্যান্স দিয়ে সেন্ট্রাল ট্যাপ। তো সেন্ট্রাল ট্যাপে পৌঁছানোর পর S2, তো কমপ্লিট একটা সার্কিট হয়ে গেছে, তো এবার কারেন্ট ফ্লো হবে। তো এখন কারেন্ট ফ্লো কে করাচ্ছে, D2 ডায়োড। এখন কারেন্ট কে ফ্লো করালো, D2 ডায়োড। তার মানে আউটপুটে এবারেও আমরা ভোল্টেজ পেলাম। এটা কি ছিল, এই টার্মিনালটা কি ছিল, এই টার্মিনালটাতে আমাদের আউটপুট ছিল। তো এই আউটপুটে আমরা কি পেলাম, ভোল্টেজ পেলাম। তো আউটপুটে সেকেন্ড হাফ সাইকেল যখন S1 পজিটিভ ছিল তখনও ভোল্টেজ পেয়েছি। S1 যখন পজিটিভ, এখানটা কি ছিল না, S1 পজিটিভ, S2 নেগেটিভ ছিল। আচ্ছা, সেকেন্ড হাফ সাইকেলে কি দেখলাম না, S1 নেগেটিভ আর S2 পজিটিভ। তো সেকেন্ড হাফ সাইকেলে কারেন্ট ফ্লো করালো কে না, D2 ডায়োড। সেকেন্ড হাফ সাইকেলের জন্য কারেন্ট কে ফ্লো করালো, D2 ডায়োড। তাহলে ফার্স্ট হাফ সাইকেলের জন্য D1, সেকেন্ড হাফ সাইকেলের জন্য D2।
তাহলে নেগেটিভ কারেন্ট ফ্লো এর জন্য আমরা ভোল্টেজ পেলাম, নেগেটিভ কারেন্ট ফ্লো এর জন্য আই এর নেগেটিভ ভ্যালুতেও আমরা ভোল্টেজ পেয়েছি। তো এইরকম প্রসেস যদি রিপিট হতে থাকে, এসি সিগন্যালে রিপিট হয়, তো রিপিট যদি হতে থাকে তাহলে অলওয়েজ আমরা একটা ইউনিডিরেকশনে আমরা কারেন্ট পেতেই আছি। তো এ যতটা সময়ে চার্জ করছিল এ দ্রুত আরো চার্জ করবে। তো আমাদের ফাস্ট চার্জার, সুপার ফাস্ট চার্জার তো আমরা দেখেছি, তো ফাস্ট চার্জারে ধরো এই টাইমে হচ্ছিল সুপার ফাস্টে এই চার্জারে, তা ফাস্ট চার্জারে ধরো 1 ঘন্টা ছিল, সুপার ফাস্ট চার্জারে আধা ঘন্টায় যাবে। কেন না নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট ফ্লো হতে আছে, তার মানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা কারেন্ট পাবো এবং আউটপুটে ভোল্টেজও পাবো। ক্লিয়ার হয়েছে? তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই পর্যন্ত। বেস্ট অফ লাক, মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। তো বুঝতে যদি না পারো রিপিট করে দেখো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন। আজকে যেটা ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে জেনার ডায়োড, আর জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। তো জেনার ডায়োড কি হয়ে থাকে না, জেনার ডায়োড হচ্ছে একটা ডিভাইস। এই ডিভাইসটাকে আমরা স্পেশাল পারপাসের ক্ষেত্রে ইউজ করে থাকি। বেসিক্যালি জেনার ডায়োড পিএন জাংশন দিয়েই তৈরি হয়। তো পিএন জাংশনের রিভার্স বায়াস মোডে যদি আমরা অ্যাড করি, পিএন জাংশনকে রিভার্স বায়াস মোডে যদি আমরা অ্যাড করি, তো অ্যাড করতে কি ঘটে না, একটা পিএন জাংশন, এই একটা পিএন জাংশন, এর পাশে পি, এর পাশে এন। তাহলে পিএন জাংশনের মধ্যে কি রয়েছে না, পিএন জাংশনের মধ্যে পি তে কি রয়েছে, মেজরিটি পাওয়ারে কি আছে, হোল, মেজরিটি পাওয়ারে কি আছে, হোল। আচ্ছা, আর এন টাইপে কি আছে, মেজরিটি পাওয়ারে কি আছে, ইলেকট্রন, মেজরিটি পাওয়ারে ইলেকট্রন। তো এই পিএন জাংশনকে যদি আমরা রিভার্স বায়াস মোড দিই, তো রিভার্স বায়াস মোড মানেই আমরা বুঝতে পারছি ফলস কানেকশন, মানে পি টাইপের সাথে ব্যাটারির এন টার্মিনাল আর এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল যদি আমরা অ্যাড করি, তখন আমরা কি দেখতে পাই, অলরেডি পিএন জাংশনের মধ্যে একটা কিসের সৃষ্টি হয়ে আছে, ডিপ্লেশন রিজিয়নের সৃষ্টি হয়েছে। ডিপ্লেশন রিজিয়ন এই অংশটা কি না, ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন হচ্ছে কি না, ডিপ্লেশন রিজিয়ন হচ্ছে সেই অংশ যেখানটায় কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, যেখানটায় কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, সেটাই হচ্ছে কি পিএন জাংশন। আমি মানলাম যে এপাশ থেকে ইলেকট্রন যখন এপাশে এসে পৌঁছায় তখন এপাশে পজিটিভ আয়ন, এপাশে নেগেটিভ আয়নের সৃষ্টি হয়। তো পজিটিভ আয়ন থেকে নেগেটিভ আয়নের দিকে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে রয়েছে, ডিপ্লেশন রিজিয়নের মধ্যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে রয়েছে। তো রিভার্স বায়াস যদি মোড দিই, আমি এই পিএন জাংশনকে যদি আমি রিভার্স বায়াস মোড দিই, তখন কি দেখতে পাই না, ব্যাটারির দ্বারা ইলেকট্রিক ফিল্ড, এটা কার দ্বারা, ব্যাটারির দ্বারা ইলেকট্রিক ফিল্ড কি হতে থাকে না, ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ড আর ব্যাটারির ইলেকট্রিক ফিল্ড এরা দুজনকে সাপোর্ট করতে থাকে। তো সাপোর্ট করার ফলে কি হয় না, ডিপ্লেশন রিজিয়ন ক্রমশ ইনক্রিজ করতে থাকে, ডিপ্লেশন রিজিয়ন ক্রমশ ইনক্রিজ করতে থাকে। তো ইনক্রিজ করতে থাকলে কি হবে, এক সময় আমরা কি দেখব যে ডিপ্লেশন রিজিয়ন খুব ম্যাক্সিমাম হয়ে গেছে, তখন আর কারেন্ট ফ্লো হবে না, কিন্তু কিছুটা হলেও কারেন্ট ফ্লো হয়। কেন না, পিএন জাংশনের মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো এই ইলেকট্রনের উপর এই নেগেটিভ টার্মিনাল একটা রিপালশন কাজ করবে। উপরন্তু ডিপ্লেশন রিজিয়নের এই সাইডে, এন টাইপের সাইডে কি রয়েছে, যে পজিটিভ আয়নগুলো রয়েছে, সেই পজিটিভ আয়নগুলো কি করবে, অ্যাট্রাক্ট করবে, যার জন্য এই মাইনরিটি চার্জ পার্টিকেল গুলো কিছুটা পরিমাণ এন টাইপের দিকে যাবে। তো হালকা লিটল বিট কারেন্ট আমরা পেয়ে থাকি। কি পেয়ে থাকি না, লিটল বিট কারেন্ট পাই। ক্লিয়ার, লিটল বিট কারেন্ট পাই। তো আমি কি করলাম, তো পিএন জাংশনের মধ্যে রিভার্স বায়াস মোড দিতে আমরা কি দেখলাম, একটা হালকা কারেন্ট পেয়ে থাকি। তো আমি ক্রমশ ভোল্টেজ বাড়াবো, রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়াচ্ছি, বাড়াতে এক সময় আমরা কি দেখি না, গ্রাফ পেপারে আমরা কি দেখি না, এদিকে হচ্ছে কারেন্ট আর এদিকে হচ্ছে ভোল্টেজ। ক্লিয়ার, তো রিভার্স বায়াস মোডে তো আমরা একটা ক্ষুদ্র মানের কারেন্ট তো পেতাম, রিভার্স বায়াস মোডে একটা ক্ষুদ্র কারেন্ট পেতাম। ক্লিয়ার, তো ক্ষুদ্র কারেন্ট পেতাম। তো এক সময় আমরা কি দেখতাম, হঠাৎ করে কারেন্ট কি হতো, ইনক্রিজ করে যেত, হঠাৎ করে কারেন্ট ইনক্রিজ করতো। তো যে ভোল্টেজে এসে পৌঁছালে পরে, যে ভোল্টেজ, এই যে সার্টেন ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা কি বলে থাকতাম না, ব্রেকডাউন ভোল্টেজ। কি বলতাম না, ব্রেকডাউন ভোল্টেজ। তো এই ভোল্টেজে এলে পরে কেন হঠাৎ করে কারেন্ট ইনক্রিজ করে যায়,
হঠাৎ করে কারণ কেন কারেন্ট ইনক্রিজ করে যায়, যে কারেন্ট ইনক্রিজ করার পেছনে কি কি রিজন আছে, সেই রিজনগুলো আমরা আজকে দেখব। না এই হঠাৎ করে ইনক্রিজ করে যাওয়ার কারণ হচ্ছে, এর কজ কি, এর কজ হচ্ছে নাম্বার 1 না একটা হচ্ছে জেনারেল এফেক্ট, একটা হচ্ছে জেনারেল এফেক্ট, সেকেন্ড হচ্ছে অ্যাভারেঞ্জ এফেক্ট। অ্যাভারেঞ্জ এফেক্ট হঠাৎ করে কারেন্ট ইনক্রিজ করে যায়, যে এই দুটো কারণের জন্য ইনক্রিজ করে যায়। তো ফার্স্টে আমরা জেনার এফেক্টটাকে দেখি। ফার্স্টে দেখি জেনার এফেক্ট। যে জেনার এফেক্টটা কি বলতে চলেছে, না জেনার এফেক্ট কি বলতে চলেছে, আমাদের এই পিএন জাংশন ছিল, আমি কি করলাম, জেনার এফেক্ট যেটা বলতে চলেছে যে এই পিএন জাংশনের মধ্যে আরো ইম্পিউরিটি তুমি ইনক্রিজ করো। কি করো, না ইম্পিউরিটি ইনক্রিজ করো। তাহলে ইনক্রিজ করার ফলে কি দেখবো, না ইম্পিউরিটি যদি আমি ইনক্রিজ করি তাহলে এই পিএন জাংশনের মধ্যে কি দেখবো, দেখো না ডিপ্লেশন রিজন তো এই পরিমাণ হয়েছিল, যদি আমি ইম্পিউরিটি ইনক্রিজ করি তখন এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তো ইম্পিউরিটি যদি আমি ইনক্রিজ করে ফেলি, ইম্পিউরিটি যদি আমি ইনক্রিজ করি, দেখো ইম্পিউরিটি যদি আমি ইনক্রিজ করি তাহলে কি হবে, না ইম্পিউরিটি ইনক্রিজ করার ফলে আরো বেশি পরিমাণে ইলেকট্রন হোল এরা দুজন কি হবে, ডিফিউজ হবে। তো ডিফিউজ হওয়ার ফলে ওই পিএন জাংশনের মধ্যে যে পোটেনশিয়াল ব্যারিয়ারের যে সৃষ্টি হবে, ওই পোটেনশিয়াল ব্যারিয়ার কি হবে, খুবই ছোট হয়ে যাবে। ওই পোটেনশিয়াল ব্যারিয়ার খুবই ছোট হয়ে যাবে। আরে আমি যদি বেশি পরিমাণে ইম্পিউরিটি দিই তাহলে বেশি পরিমাণে এন টাইপের ইলেকট্রন পি টাইপের একটা হোলকে ডিফিউজ করবে। আরে হোলের টেন্ডেন্সি হচ্ছে কি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করা, আর ইলেকট্রন হচ্ছে কি পজিটিভ নেচারের দিকে মুভ করা। তো দুজন দুজনকে কি করবে, দুজন দুজনকে কি করবে, ডিফিউজ করবে, এবং যে সাইড থেকে ইলেকট্রন আসবে সেই সাইডে কি হবে, পজিটিভ নেচারের সৃষ্টি হবে। তো পজিটিভ নেচারের যদি সৃষ্টি হয় এর মধ্যে ইলেকট্রিক ফিল্ডের তো সৃষ্টি হবে, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড তো সৃষ্টি হবে, আর যে সাইডে ইলেকট্রন এসে পৌঁছাবে সে সাইডে কি হবে, না নেগেটিভ আয়নের সৃষ্টি হবে। দেখো পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের মধ্যবর্তী যে লেয়ারটা রয়েছে, মধ্যবর্তী লেয়ারটা ডিপ্লেশন রিজিয়ন বলতে অন্য কিছুই নয়, ডিপ্লেশন রিজিয়নের মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, সেটাই হচ্ছে ডিপ্লেশন লেয়ার। সেই রিজিয়নটাকে আমরা বলে থাকি, সেই মানে পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে আমরা বলে থাকি, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বলে থাকি ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার। তো এবারে ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড দেখো এখানটা বোঝার চেষ্টা করো, এখানটা একটা মেকানিজম দেখো। তো ডিপ্লেশন লেয়ার ছোট হয়ে গেছে, এক্সাম্পল স্বরূপ আমি নিলাম এই ডিপ্লেশন লেয়ারটা হয়ে গেছে, ধরো এই ডিটা কত হয়েছে, না ডি ইকুয়াল টু সাপোজ ধরো 200 অ্যাংস্ট্রম হয়ে গেছে। তাহলে 200 অ্যাংস্ট্রম মানে হচ্ছে কি 200 ইনটু 10⁻⁸ মিটার। আচ্ছা, তো আমি মানলাম যে একে যে আমরা রিভার্স বায়াস মোডে যে রেখেছি, তাহলে পি টাইপকে আমি নেগেটিভে রেখেছি, এন টাইপকে আমি কিসে রেখেছি, পজিটিভে রেখেছি, পজিটিভ টার্মিনালে যোগ করেছিলাম। তো এবার আমি ধরলাম যে রিভার্স বায়াস মোডে যে ভোল্টেজ সাপ্লাই করেছি, মানলাম আমি 2 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করেছি, তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এবং তার মধ্যে ডিসটেন্স এবং ভোল্টেজের দরুন কিসের সৃষ্টি হবে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে। এখানে যে ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছে, এই যে ডিপ্লেশন রিজিয়নের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডের যে সৃষ্টি হবে, তো ওই ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমি কত পাবো, না ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু V/D পড়ে এসেছি, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইনটু তাদের মধ্যে ডিসটেন্স। আচ্ছা, তো V ইকুয়াল টু কত, না 2 ভোল্ট, আর D ইকুয়াল টু কত, 200 ইনটু 10⁻⁸, 10⁻⁸ যদি আমি উপরে নিয়ে যাই ইনটু 10⁻+8, তো 0 0 একটা কাটবে, যেটা 6 হবে। আচ্ছা, অলরেডি 2 তো কাটলো, তার মানে 10⁻6 ভোল্ট পার মিটার। তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেখো 10⁻6 ভোল্ট পার মিটার, এটা খুব একটা কম নয়, এটা অনেকটাই ভোল্টেজ, অনেকটাই ভোল্টেজ। তো এই ভোল্টেজের দরুন কি হবে, এই ইলেকট্রিক ফিল্ডের দরুন এই ইলেকট্রিক ফিল্ড তার পার্শ্ববর্তী কোভ্যালেন্ট বন্ডগুলোকে কি করবে, ভাঙা শুরু করবে। এই পিএন জাংশনের পার্শ্ববর্তী কোভ্যালেন্ট বন্ডগুলোকে কি করবে, ভাঙা শুরু করবে। তো পার্শ্ববর্তী কোভ্যালেন্ট বন্ড যদি ভাঙে, কি করলো, না কোভ্যালেন্ট বন্ড কি করলো, বন্ড কি করলো, ব্রেক করলো, ব্রেক করলো। তার কোভ্যালেন্ট বন্ড যদি ব্রেক করে, তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কি করবে, ক্যারিয়ার কি করবে, ইনক্রিজ করতে থাকবে। তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যদি ইনক্রিজ করে, তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের দ্বারাই আমরা কি পেয়ে থাকি, না কারেন্ট পেয়ে থাকি, এর দ্বারাই আমরা কি পেয়ে থাকি, কারেন্ট পেয়ে থাকি। তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইনক্রিজ করলে কারেন্ট ইনক্রিজ করবে। তো কারেন্ট ইনক্রিজ করা মানেই আমরা কি করব, কি দেখবো, না হঠাৎ করে একটা কারেন্ট, হিউজ অ্যামাউন্টের কারেন্ট তার মধ্যে ফ্লো হতে আছে। তো এই এফেক্টটাকে আমি বলবো জেনার এফেক্ট। ক্লিয়ার করতে পেরেছি, এই এফেক্টটাকে আমি বলবো জেনার এফেক্ট।
নেক্সট আমাদের কজ কি ছিল? অ্যাভালাঞ্চ এফেক্ট। তো অ্যাভালাঞ্চ এফেক্ট কি হয়ে থাকে? অ্যাভালাঞ্চ এফেক্ট কি হয়ে থাকে দেখো না, অ্যাভালাঞ্চ এফেক্টে কি করা থাকে না, যে পিএন জাংশনটা নিয়েছিলাম সেই পিএন জাংশনটাই আমাদের থাকে। তাহলে এখানে কোনো ইম্পিউরিটিকে আমরা কিন্তু অ্যাড করি না, নো ইম্পিউরিটি অ্যাডেড, কোনো ইম্পিউরিটি আমরা অ্যাড করি না, যেটাই থাকে সেটাই থাকে। তো ওই পিএন জাংশনটাকে আমি নিয়েছি, যেখানটায় পি টাইপে এই পরিমাণ হোল ছিল, আর এটা ছিল আমাদের ডিপ্লেশন লেয়ার, আর এন টাইপে কি ছিল? ইলেকট্রন ছিল। এন টাইপে আমাদের কি ছিল? ইলেকট্রন ছিল। এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তো এখানটায় পি টাইপকে আমরা কি করব? নেগেটিভ টার্মিনাল। এন টাইপে কি করব? পজিটিভ টার্মিনাল। কারণ আমাকে রিভার্স বায়াস মোডে আমাকে অ্যাড করার আছে, বায়াসিং করতে হবে, বায়াসিং করা মানে ব্যাটারি সাপ্লাই করতে হবে। তো এবারে আমি কি দেখলাম, এই ইলেকট্রিক ফিল্ড কোন দিকে সৃষ্টি হয়ে আছে? ডিপ্লেশন রিজিয়নের মধ্যে, পজিটিভ আয়ন থেকে নেগেটিভ আয়নের দিকে। আচ্ছা, তো এই ডিপ্লেশন লেয়ারের ইলেকট্রিক ফিল্ড এবারে কি করতে চলেছে না, ব্যাটারির ইলেকট্রিক ফিল্ডের দ্বারা সাপোর্ট হচ্ছে। তো ব্যাটারির ইলেকট্রিক ফিল্ড এই ডিপ্লেশন লেয়ারে ইলেকট্রিক ফিল্ডকে সাপোর্ট করছে। সাপোর্ট করার ফলে আমরা কি দেখব? যদি আমরা ব্যাটারির ভোল্টেজ যদি ইনক্রিজ করতে থাকি, তো ইনক্রিজ করার ফলে আমরা কি দেখব না, ইনক্রিজ করার ফলে ধীরে ধীরে এই ডিপ্লেশন লেয়ার কি হবে? ইনক্রিজ করতে থাকবে। ধীরে ধীরে এই ডিপ্লেশন লেয়ার কি করতে থাকবে? ইনক্রিজ করতে থাকবে। আর এখানেও মাইনরিটি চার্জ পার্টিকেল রয়েছে, এখানে পি টাইপের মাইনরিটি চার্জ পার্টিকেল রয়েছে, যে নেই এমন নয়, মাইনরিটি চার্জ পার্টিকেল এর ক্ষেত্রেও রয়েছে, সবার ক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে মাইনরিটি চার্জ পার্টিকেল অবশ্যই আছে। ক্লিয়ার? মাইনরিটি চার্জ পার্টিকেল অবশ্যই আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো ধীরে ধীরে ডিপ্লেশন লেয়ার কি করতে আছে? ইনক্রিজ করতে আছে। যেমন করে ভোল্টেজ আমরা ইনক্রিজ করতে থাকবো, ভোল্টেজ আমরা যেমন এক্সটার্নাল ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজ যেমন করে আমরা ইনক্রিজ করতে থাকবো, তেমন করে আমরা কি দেখতে থাকবো না, ডিপ্লেশন লেয়ারও ইনক্রিজ করতে আছে। তো ডিপ্লেশন লেয়ার ধীরে ধীরে ইনক্রিজ করছে। তো ইনক্রিজ করতে করতে ডিপ্লেশন লেয়ার ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত ইনক্রিজ করবে না, ওই পিএন জাংশন পর্যন্ত। ওই পিএন জাংশন যতটা বিস্তারিত আছে ততটাই ইনক্রিজ করবে, তার বাইরে তো আর ইনক্রিজ করতে পারবে না। তো ধীরে ধীরে ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ করতে আছে, ভোল্টেজ বাড়াতে আছে, ব্যাটারির ভোল্টেজ, ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ করতে আছে। তো ইনক্রিজ করতে করতে আমরা কি দেখলাম, সাডেনলি কোন একটা মাইনরিটি চার্জ পার্টিকেল কোথায় এন্ট্রি মারলো? কোথায়? ডিপ্লেশন লেয়ারের মধ্যে। পার্টিকেল enter in depletion layer, ক্লিয়ার? তো ডিপ্লেশন লেয়ারের মধ্যে যখন একটা মাইনরিটি চার্জ পার্টিকেল যখন প্রবেশ করবে, তখন ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড এই দিকে। তো ইলেকট্রিক ফিল্ডের জন্য এই মাইনরিটি চার্জ পার্টিকেল মনে করলাম একটা ইলেকট্রন প্রবেশ করেছে। তো ওই ইলেকট্রন কি করবে না, ওই ইলেকট্রনের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের দরুন ওর মধ্যে একটা কি আসবে, একটা ওয়ার্ক ডান শেষ করা শুরু করবে, একটা এনার্জি আসবে। তো W = QV, Q হচ্ছে কি ওই ইলেকট্রনের চার্জ, আর V হচ্ছে কি এই পোটেনশিয়াল ডিফারেন্স ইন ডিপ্লেশন লেয়ার। তো এদের জন্য এই ইলেকট্রনের উপরে একটা ওয়ার্ক আসবে। তো ওয়ার্কের দরুন এখানটায় আমরা কি পাবো, তার মধ্যে একটা এনার্জি সৃষ্টি হবে। যে এনার্জির দরুন ইলেকট্রন কোন দিকে মানে মুভ করা শুরু করবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ইলেকট্রন মুভ করা শুরু করবে। তো এই ইলেকট্রন গিয়ে কি করবে, ডিপ্লেশন লেয়ারের পার্শ্ববর্তী যে কোভ্যালেন্ট বন্ড গুলো রয়েছে সেই কোভ্যালেন্ট বন্ডকে আবার কি করবে, ব্রেক করবে। তাহলে এই ইলেকট্রন কি করবে, সেম কন্ডিশন ঘটাবে। এই ইলেকট্রন কি করবে, এই ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড কি করবে, বন্ডকে ব্রেক করবে। তো কোভ্যালেন্ট বন্ডকে যদি ব্রেক করে, তো ব্রেক করার ফলে কি দেখবো, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইনক্রিজ, তখন কারেন্টও ইনক্রিজ করবে। ক্লিয়ার করতে পেরেছি? তো এই ইলেকট্রন যখন পার্শ্ববর্তী কোভ্যালেন্ট বন্ডকে ভাঙবে, তখনই আবার নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইনক্রিজ করে যাবে। তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যদি ইনক্রিজ করে যায়, তখন আরো বেশি পরিমাণে আমরা ইলেকট্রন আর হোল পেয়ে যাব। তো নাম্বার অফ চার্জ, তো তখন আমরা কারেন্টও আমরা বেশি পেয়ে যাব। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই ছিল জেনার এফেক্ট আর অ্যাভালাঞ্চ এফেক্ট। তো জেনার এফেক্ট আর অ্যাভালাঞ্চ এফেক্টের মাধ্যমে আমরা পিএন জাংশনকে রিভার্স বায়াস মোডে রেখেও আমরা হিউজ অ্যামাউন্টের কারেন্ট কিন্তু আমরা পেতে পারি। দ্রুত হঠাৎ করে প্রচুর পরিমাণে কারেন্ট আমরা পেয়ে থাকি।
যেমন করে রিভার্স বায়াস মোডে এখানটায় মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট থাকে, ব্রেকডাউন ভোল্টেজের পর যে কারেন্ট আমরা পেয়ে থাকি সেটা অ্যাম্পিয়ারে কারেন্ট পেয়ে থাকি, সেটা আমরা অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে থাকি। তাহলে খুবই মানে দ্রুত হারে কারেন্ট ইনক্রিজ করে যায়। ক্লিয়ার? এই জেনার ডায়োডের সিম্বল হচ্ছে কি না, জেনার ডায়োডকে এইভাবে লেখা হয়ে থাকে, জেনার ডায়োডের সিম্বল হচ্ছে এই। ক্লিয়ার? এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে কি সিম্বল। ক্লিয়ার? তো এরপরে আমরা দেখতে চলেছি, এটা ছিল জেনার ডায়োড। তো এরপরে আমরা যেটা দেখবো, জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর রূপে কিভাবে কাজ করে সেটাই আমাদের দেখার রয়েছে। তো এটাকে তোমরা একটা স্ন্যাপশট নিয়ে নাও। তো এরপরে আমরা যেটা করব, জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। তো আমি একটা পিকচার ডায়াগ্রাম এঁকে দেবো, তো আঁকার পর সেখান থেকে আমি ডিসকাস করবো, ঠিক আছে? তো আমার ব্লক ডায়াগ্রাম আঁকা কমপ্লিট। তো এবারে দেখ, তো আমি এখানটায় কি করেছি, একটা জেনার ডায়োড, জেনার ডায়োডের এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। আর জেনার ডায়োডের প্যারালালি আমি একটা লোড রেজিস্ট্যান্স নিয়েছি, আরএল হচ্ছে কি, আরএল হচ্ছে লোড রেজিস্ট্যান্স, আরএল হচ্ছে লোড রেজিস্ট্যান্স। লাইক আমরা কি নিয়েছি এখানটায়, লাইক তুমি স্পিকার নিতে পারো, এনি মোবাইল নিতে পারো, যা খুশি নেবে না। আমি এখানে কি নিয়েছি, একটা লাইট, একটা এলইডি বাল্ব নিয়েছি। ক্লিয়ার? সাপোজ ধরলাম এই এলইডি বাল্বটা 6 ভোল্টে জ্বলতে পারে। আচ্ছা, তো এই জেনার ডায়োডকে অলওয়েজ আমরা কোন বায়াসে ইউজ করব, রিভার্স বায়াস মোডে ইউজ করব। তো রিভার্স বায়াস মোডে আমরা এই জেনার ডায়োডকে ইউজ করব। এই রিভার্স বায়াস মোডে আমি আউটপুটে একটা কারেন্ট আমি একটা পেতে চাই। কি ধরনের কারেন্ট না, একটা রেগুলার কারেন্ট পেতে চাই। আউটপুটে আমাদের কি ধরনের কারেন্ট চাই, রেগুলার কারেন্ট, কারণ এই লাইটটাকে জ্বালাতে গেলে একটা রেগুলার কারেন্ট আমার প্রয়োজন। তাহলে আউটপুটে আমি যে কারেন্ট পেতে চলেছি সেখানে কি কারেন্ট পাবো, রেগুলার কারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এসি সিগন্যালে কি ধরনের কারেন্ট এসে থাকে, আনরেগুলার, আনরেগুলার কারেন্ট। এসি সিগন্যাল আমাদের কি ধরনের সাপ্লাই করে থাকে, আনরেগুলার কারেন্ট। আনরেগুলার কারেন্ট আমাদের ব্লক ডায়াগ্রাম মনেই আছে, তার সিগন্যাল কেমন হয়ে থাকে। এদিকে যদি টাইমের রেসপেক্টে আমরা দেখি, কারেন্টের রেসপেক্টে যদি দেখি, তাহলে এসি সিগন্যাল একটা নির্দিষ্ট টাইম অন্তর পজিটিভ নেগেটিভ বানাতে রয়েছে। আচ্ছা, তো জেনার ডায়োডকে আমাকে রিভার্স বায়াস মোডে যদি অ্যাড করতে হয়, তো এন টাইপকে আমাকে কার সাথে অ্যাড করতে হবে, পজিটিভ, আর পি টাইপকে আমাকে কার সাথে অ্যাড করতে হবে, নেগেটিভের সাথে অ্যাড করতে হবে। তবেই তো এন টাইপকে আমাকে কিসে অ্যাড করতে হবে, পজিটিভে, পি টাইপকে আমাকে কিসে অ্যাড করতে হবে, নেগেটিভে অ্যাড করতে হবে। তো লোড রেজিস্ট্যান্স আমি লাগিয়ে দিয়েছি, আমাকে এখানটা ফিক্সড অ্যামাউন্টের একটা ভোল্টেজ চাই, 6 ভোল্ট একটা আমি মানলাম, 6 অ্যামাউন্টের একটা ভোল্টেজ আমার চাই। তো জেনার ডায়োড কি করে না, জেনার ডায়োডের রেসপেক্টে লোড রেজিস্ট্যান্সকে যেহেতু আমরা প্যারালালি কানেক্ট করে থাকি, তো জেনার ডায়োডের ভোল্টেজ, জেনার ডায়োড যে পরিমাণে ভোল্টেজ আউটপুটে দেবে, তো লোড রেজিস্ট্যান্স সেই পরিমাণ ভোল্টেজ পাবে। তো মার্কেটে এই জেনার ডায়োডের ভোল্টেজ বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন করে 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 6 ভোল্ট এগুলো হয়ে থাকে। যে 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট মানে কি না, 2 ভোল্ট মানে হচ্ছে এই জেনার ডায়োডটা, ধরো সাপোজ তুমি একটা মার্কেটে গেলে জেনার ডায়োড একটা আনতে গেলে, 2 ভোল্টের জেনার ডায়োড আনতে গেলে, তার মানে কি ওই জেনার ডায়োডটা 2 ভোল্টে তার ব্রেকডাউন ভোল্টেজ হয়। একটা বিশেষ একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে ছেড়ে গেছি, যে জেনার ডায়োডে আমরা কি দেখতে থাকি, জেনার ডায়োডে 2 প্রকারের কজ থাকে ব্রেকডাউন ভোল্টেজ বানানো। তো জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ যদি, জেনার ডায়োডে ব্রেকডাউন ভোল্টেজ 2 ভোল্ট থেকে 4 ভোল্ট যদি হয়ে থাকে, আর 2 ভোল্টের কম হতে পারে, সাপোজ আমি মানলাম যে 0 ভোল্ট থেকে 4 ভোল্টের মধ্যেই যদি হয়ে থাকে, তাহলে ওই জেনার ডায়োডের মধ্যে কি ধরনের এফেক্ট কাজ করে না, জেনার এফেক্ট কাজ করে, জেনার এফেক্ট ক্রিয়া করে। যদি ওই জেনার ডায়োডে ব্রেকডাউন ভোল্টেজ 6 ভোল্টের থেকে যদি, 6 ভোল্ট থেকে যদি ধরে রাখো 15 ভোল্ট যদি হয়ে থাকে, তখন ওই জেনার ডায়োডের মধ্যে যে কজটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাভালাঞ্চ এফেক্ট, অ্যাভালাঞ্চ এফেক্ট। ক্লিয়ার? আর যদি জেনার ডায়োডটা 4 ভোল্ট থেকে 6 ভোল্টের মধ্যে হয়ে থাকে, জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ
4 ভোল্ট টু 6 ভোল্ট হয়ে থাকে, 4 ভোল্ট টু 6 ভোল্ট হয়ে থাকে, তখন বলতেই পারি কি ওই জেনার ডায়োডের মধ্যে দুটো এফেক্টে কাজ করছে। তাহলে আমরা কি বলতে পারি, সো উই called that Zener effect and avalanche effect are activate, বুঝলে গেছে, আর কি লিখবো, আর অ্যাক্টিভেট, ক্লিয়ার, উপরে লিখে দিচ্ছি আর অ্যাক্টিভেট, ক্লিয়ার। তো আমরা এবারে কি পেতে চলেছি, সাপোজ আমি 6 ভোল্টের একটা জেনার ডায়োড এখানটায় ইনপুট করেছি, তো আমি আর ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, ওটা হচ্ছে আমাদের আউটপুট। তো ইনপুটে আমি কি দিয়েছি, এসি সিগন্যাল দিয়েছি। তো এসি সিগন্যালে আমরা কি দেখে থাকি না, কখনো 220 ভোল্ট, কখনো 200 ভোল্ট, কখনো আবার 180 ভোল্ট, কখনো আবার 170 ভোল্ট। তাহলে ভোল্টেজের একটা কি হতে থাকে, একটা ভ্যারিয়েশন হতে থাকে। তো ভোল্টেজ যদি এইভাবে ভ্যারিয়েশন হয়, তাহলে আমি আউটপুটে কি করে একটা ফিক্সড অ্যামাউন্টের ভোল্টেজ পাবো। তো তোমাদের মাথার মধ্যে এখন একটা কোশ্চেন আসতে পারে যে আউটপুটে একটা ফিক্সড অ্যামাউন্টের ভোল্টেজ পাওয়ার জন্য তো আমরা তো রেকটিফিকেশন করে এসেছি, রেকটিফিকেশনকে কাজে লাগিয়ে দেবো, কিন্তু না, রেকটিফায়ার সার্কিট হচ্ছে একটা আলাদা মানের সার্কিট। সে কি করে থাকে না, রেকটিফায়ার সার্কিট একটা ইউনি ডিরেকশন দিয়ে থাকে ঠিক, কিন্তু ভোল্টেজের সাথে সাথে ইউনি ডিরেকশনের ভোল্টেজও কম বেশি হয়ে থাকে। ধরো বেশি অ্যামাউন্টের ভোল্টেজ এসছে, 220 ভোল্টের ভোল্টেজ এসছে, তাহলে সে ইউনি ডিরেকশন তো দিয়েছে, তো 220 অ্যামাউন্ট ভোল্টেজের জন্য যে গ্রাফ পাবো, আউটপুটে যে ভোল্টেজ আমি পাবো 150 ভোল্টের জন্য তার থেকে কম পাবো, ধরো 120 ভোল্টের জন্য তার থেকে আরো কম পাবো, 180 ভোল্টের জন্য আরেকটু বেশি পাবো। তো ভোল্টেজের ডিফারেন্সের সাথে সাথে আউটপুটেও ভোল্টেজের ডিফারেন্স রয়েছে, কিন্তু আমরা পেতে চাইছি কি, যে ভোল্টেজের ডিফারেন্স হোক বটে, আমার জানা দরকার নেই, ভোল্টেজের ডিফারেন্স যাই হলো তো আমাদের হয়ে গেল, ভোল্টেজের ডিফারেন্স যাই হোক, ভোল্টেজ কম হোক বেশি হোক, চেঞ্জ হতে থাকুক, যেভাবে চেঞ্জ হতে থাকুক, তো আমি একটা কনস্ট্যান্ট মানের ভোল্টেজ পেতে চলেছি, কনস্ট্যান্ট মানের ভোল্টেজ পাবো, তবেই আমি তাকে বলবো যে ভোল্টেজ রেগুলেটর। তো আমার তো এসি সোর্স, তো যেমন তেমন করে ভোল্টেজ কি হতে আছে, চেঞ্জ হতে আছে। তো চেঞ্জ হওয়ার ফলে একটা মানে এর মেকানিজমটাকে ভালো করে আগে বোঝার চেষ্টা করো, মেকানিজম কি হয়ে থাকে, মেকানিজম থেকে খুবই ইজিলি বোঝা যাবে। সাপোজ ধরো আমি আউটপুটে আমি কত পেতে চাই না, আউটপুটে ধরো আমি 100 ভোল্ট পেতে চাই, আউটপুটে আমি কনস্ট্যান্ট একটা ভোল্টেজ 100 মানের ভোল্টেজ একটা পেতে চাই। তাহলে আমাদের কাছে ফর্মুলা রয়েছে কি, V = E - IR। তাহলে আমার কখনো আমি ইএমএফ দিলাম, যখন ইএমএফ হচ্ছে ধরো 220 ভোল্ট, তখন আমি আউটপুটে ভোল্টেজ কত পেতে চাই, আউটপুটে এটা হচ্ছে কি আউটপুট ভোল্টেজ VO, তো VO আমার অলওয়েজ 100, তাহলে E = আমি কত লিখলাম, 220 - IR। তো IR = হোয়াট না, IR কত লিখতে পারবো না, 120। IR = কত, 120, যদি E = 220 হয়ে থাকে, IR = 120। আবার E = সাপোজ আমি 200 দিলাম, তখন আমি কত লিখবো না, আর এই ফর্মুলা থেকে আমি লিখছি 100 আমাদের আউটপুট ভোল্টেজ অলওয়েজ ফিক্সড রয়েছে, তো E = এখন কত, 200, তাহলে IR = আমি এখন আরেকটা ডিফারেন্ট পাবো। তাহলে এটা একটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা IR কত পাবো, IR সেকেন্ড স্টেজে আমরা IR কত পাবো না, দেখো 100। আবার E যদি সাপোজ ধরো 150 ভোল্ট হয়ে যায়, তাহলে আউটপুটে তো আমি 100ই পাবো। আর E কত দিয়েছি, E মানে হচ্ছে কি ইএমএফ, মানে এক্সটার্নাল যে ইএমএফটা আমরা দিতে চলেছি, E = কত না, 150। তাহলে IR = কত পেতে চলেছি, IR থার্ড স্টেজে আমরা IR কত পেতে চলেছি না, 50 ভোল্ট। তাহলে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজ কি হচ্ছে, ড্রপ করে আছে, যার জন্য আউটপুটে ভোল্টেজ কিন্তু সেম থাকছে। তো এই ড্রপ ভোল্টেজটা কোথায় হচ্ছে, এই ড্রপ পরিমাণের ভোল্টেজ কোথায় হয়ে থাকে না, এসি সিগন্যালের সাথে যে সিরিজে এই RS রেজিস্ট্যান্সটা যে লাগানো থাকে, এইখানটাতে কি হতে থাকে না, ভোল্টেজ ড্রপ করতে থাকে, এইখানটায় ভোল্টেজ ড্রপ করে, ক্লিয়ার। তো এই R হচ্ছে, R তো ফিক্সড অ্যামাউন্টের, এই Rটা হচ্ছে কি RS, এই Rটাই হচ্ছে কি আমাদের এখানে RS। তো এই RS তো ফিক্সড অ্যামাউন্টের হয়ে থাকে। তো কারেন্ট এই ক্ষেত্রে কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। যে ইনিশিয়ালি প্রথমটার ক্ষেত্রে যদি আমি দেখতে চাই, তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি দেখি কারেন্ট কত হচ্ছে, RS = কত, আমি মানলাম যে RS কে তো আমি চেঞ্জ করতে পারবো না, RS কে তো আমরা চেঞ্জ করতে পারবো, আমি মানলাম RS = সাপোজ ধরো
10 ওহমের, আরএস যদি 10 ওহমের হয়ে থাকে তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তাহলে আরএস তাহলে 12 অ্যাম্পিয়ারের কারেন্ট, তাহলে আরএস এর মধ্য দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে 12 অ্যাম্পিয়ার। তাহলে ফার্স্ট কেসে আমি দেখলাম 12 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করছে। সেকেন্ড কেসে দেখো যে I2 ইকুয়াল টু কত হচ্ছে, আরএস এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের আরএস। আচ্ছা, তো আরএস ইকুয়াল টু কত 10, তাহলে এই পাশে গেলে কত হচ্ছে না 10 অ্যাম্পিয়ারের কারেন্ট ড্রপ করছে। আর আরএস ইকুয়াল টু থার্ড স্টেজে দেখো I3 ইকুয়াল টু কত হতে চলেছে না 5 অ্যাম্পিয়ারের কারেন্ট হতে চলেছে। তার মানে যখন 220 ভোল্ট তখন 12 অ্যাম্পিয়ারের কারেন্ট এর মধ্য দিকে ড্রপ করছে, যখন 200 ভোল্ট তখন 10 অ্যাম্পিয়ারের কারেন্ট এর মধ্য দিকে ড্রপ করছে, যখন 150 ভোল্ট তখন কারেন্ট 5 অ্যাম্পিয়ারে ড্রপ করছে। আবার যদি হঠাৎ করে এখান থেকে যদি বেড়ে যায়, ধরো ইএমএফ এখান থেকে কি হলো হঠাৎ করে বেড়ে গেল, বেড়ে গিয়ে হয়ে গেল 230, কত হয়ে গেল 230 ভোল্ট হয়ে গেল, তাহলে 230 ভোল্টের রেসপেক্টে আউটপুটে তো আমি 100 ভোল্ট পেতে চলেছি, তাহলে এই পাশে যদি আমি 230 দিই তাহলে মাইনাস অফ আই আরএস ইকুয়াল টু 4 স্টেজে আমরা আরএস ইকুয়াল টু কত পেতে চলেছি, 230 কে যদি এই পাশে নিই 130 ভোল্ট, তার মানে I4 ইকুয়াল টু দেখো 13 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে ভোল্টেজ যখনই ডাউন হতে আছে ইনক্রিজ হতে আছে, যখনই যেভাবেই পরিবর্তিত হচ্ছে না আরএস এর মধ্য দিক দিয়ে কারেন্টের ড্রপ সেই হারে চেঞ্জ করতে আছে। ক্লিয়ার করতে পেরেছি? তো আরএস এর মধ্য দিক দিয়ে আরএস এর মধ্যে ভোল্টেজের ড্রপ হচ্ছে এবং জেনার ডায়োডের মধ্যে সেই সাফিসিয়েন্ট ভোল্টেজ 100 ভোল্ট এর মধ্য দিক দিয়ে পাস করছে। তো এর মধ্য দিক দিয়ে যখনই 100 ভোল্ট পাস করবে, এর মধ্য দিক দিয়ে যখনই 100 ভোল্টের পাস করবে, তো লোড রেজিস্ট্যান্সও আমরা কত পেতে চলেছি 100 ভোল্টই পাবো। তাহলে যদি আমার লোড রেজিস্ট্যান্স 6 ভোল্টের হয়ে থাকতো তাহলে আমি এখানটায় কি করতাম না 6 ভোল্টের জেনার ডায়োড রাখতাম, তো আউটপুটে আমরা কত পেতাম 6 ভোল্ট পেতাম, এবং আউটপুটে আমরা 6 ভোল্ট পেতাম। এই আউটপুটটা মানে কি বোঝাচ্ছে না জেনার ডায়োডের কি পরিমাণ ভোল্টেজ এসে পৌঁছাবে। তো জেনার ডায়োডে যে পরিমাণ ভোল্টেজ এসে পৌঁছাবে, জেনার ডায়োড সেই ভোল্টেজে কি করবে ব্রেকডাউন করবে, সেই ভোল্টেজে ব্রেকডাউন করবে, সেই ভোল্টেজে ব্রেকডাউন করার ফলে আমি এখানটায় 6 ভোল্ট পেতে চলেছি। কারণ জেনার ডায়োডকে আমি সেইভাবে ইউজ করেছি যে এখানটায় আমি কত ভোল্ট মানে পেতে চাই না এখানটায় আমি 5 ভোল্ট পেতে চাই, তাহলে আমি ওই ধরনের জেনার ডায়োডকে ইউজ করব যে এখানটায় 5 ভোল্ট নেবে, যে এখানটায় 5 ভোল্ট নেবে এবং ওই 5 ভোল্টকে আউটপুটে সে সাপ্লাই করবে। ক্লিয়ার করতে পেরেছি? তো জেনার ডায়োডকে আমরা এইভাবে একটা ফিক্সড অ্যামাউন্টের ভোল্টেজ কিন্তু জেনার ডায়োডের সাহায্যে আমরা একটা ফিক্সড অ্যামাউন্টের একটা ভোল্টেজ পেতে পারি, যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পেতে পারি। তো এখানটায় আমি যে পরিমাণ ভোল্টেজ কে পেতে চাই, তো আরএস কি করবে সেই পরিমাণ কারেন্ট ড্রপ করে নেবে নিজে থেকে। আরএস এর এই জায়গাটায় কি হবে ভোল্টেজ ড্রপ করে দেবে। তো ভোল্টেজ যদি ড্রপ হয়ে যায় তাহলে এখানটায় ফিডব্যাকে আমি কত পাবো, সেই 6 ভোল্টই পাবো। আরে যদি এখানে আমি 6 ভোল্ট পেতে চাইতাম, সে এই পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ করতো। ক্লিয়ার করতে পেরেছি? এই পরিমাণ এখানে যদি আমি 6 ভোল্ট পেতে চাইতাম, তো 6 ভোল্টের পরিমাণ ড্রপ করতো, তখন সেই পরিমাণ কারেন্ট তার মধ্যে দিক দিয়ে পাস করতো। ভয় করার কিছু নেই। এখানটায় আমি 100 ভোল্ট ড্রপ করিয়েছি, তো সরি এখানটায় আমি আউটপুটে 100 ভোল্ট পেতে চাইছি, তো সেই পরিমাণে ভোল্টেজ ড্রপ করেছে। আমি যদি এখানে 6 ভোল্টের যদি পেতে চাইতাম, তো আরএস এর রেসপেক্টে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে। ক্লিয়ার করা গেছে? তো যে পরিমাণ আউটপুটে পেতে চাইছি জেনার ডায়োডকে আমাকে সেই পরিমাণ লাগাতে হবে, ইউজ করতে হবে, কারণ মার্কেটে ওইরকমই আমরা জেনার ডায়োড পেতে থাকবো। তো জেনার ডায়োড ওইভাবেই আমরা পেয়ে থাকি যে জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজের উপর নির্ভর করে সে কি পরিমাণে আউটপুট ভোল্টেজ দিতে চলেছে। তো এটাই হচ্ছে আমাদের জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। তো ইজি আছে, তোমরা কিন্তু মন দিয়ে একবার কি দুবার ভালো করে দেখো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং কন্টিনিউয়াসলি পড়া চালিয়ে যাও। তো যারা কন্টিনিউয়াসলি পড়া দেখছো তাদেরকে স্যালুট। তো মন দিয়ে পড়া দেখো এবং অতিরিক্ত পরিমাণে শেয়ার করো ও সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক, গুড টু লাইফ।